নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, 2025 সালটা কাদের কেমন কাটলো সেটা জানি না, তবে এই 2025 সালটা যে সকল ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য একটা অভিশপ্ত বছর থেকে গেল তা কিন্তু আর বলার কোনো রকম অপেক্ষা রাখে না। প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি ভারতীয় ফুটবলের দায়িত্বভার নিজের হাতে তুলে নেওয়ার পর থেকেই ভারতীয় ফুটবলের ধ্বংসের যুগ শুরু হয়ে যায়। তবে ধীরে ধীরে সেটা প্রকাশ্যে আসে এই বছর। কল্যাণ চৌবে তিনি ভারতীয় ফুটবলের দায়িত্বভার নেওয়ার পর থেকেই মিথ্যে আশ্বাস ছাড়া আর কিন্তু তেমন কোনো উন্নতি তিনি ঘটাতে পারেনি ভারতীয় ফুটবলে। তবে ভারতীয় ফুটবলে তিনি উন্নতি ঘটাক বা না ঘটাক, ভারতীয় ফুটবলের দায়িত্বভার নিয়ে তিনি যে নিজের পকেটের উন্নতি করেছে সেটা কিন্তু 8 থেকে 80 সকল ভারতীয় ফুটবল সমর্থকরাই স্পষ্টভাবেই বুঝতে পেরে গেছে। গত কয়েকদিন আগে পর্যন্ত যেমনটা আপডেট ছিল, ফেডারেশন স্থির করেছে নতুন স্ট্রাকচারের মাধ্যমে দুটো ভেন্যুতে এই মৌসুমের আইএসএলটা চালু করা হবে। আর এই মৌসুমের এই শর্ট টাইমের পাশাপাশি পরবর্তী আরও 20 বছরের জন্য নতুন করে কমার্শিয়াল পার্টনারের খোঁজে থাকবে ফেডারেশন, যাতে পরবর্তী 20 বছর ভারতীয় ফুটবল নির্বাধায় কাটাতে পারে। আর এই রকম আপডেট প্রকাশ্যে আসার পর থেকেই সকল ভারতীয় ফুটবল প্রেমীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তবে ফেডারেশনের তরফ থেকে ওই রকম আপডেট প্রকাশ্যে আসার পর তাদের তরফ থেকে নতুন করে কিন্তু কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য নতুন করে কোনো উদ্বেগই দেখতে পাচ্ছিল না আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলি, যার কারণে আইএসএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইজিগুলি ভালোভাবেই কিন্তু বুঝতে পেরে গেছিল কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি তারা আবারও ফ্র্যাঞ্চাইজিগুলিকে টুপি পরাতে চাইছে। গত দুদিন আগে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে আইএসএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে চিঠি লিখে জানতে চাওয়া হয় যে কোন কোন ক্লাবগুলো তারা এই মৌসুমের আইএসএলে অংশগ্রহণ করবে, এবং ফ্র্যাঞ্চাইজিগুলির সম্মতি অনুযায়ী এএফসির কাছে ফেডারেশনের তরফ থেকে জানতে চাওয়া হবে এই মৌসুমের এএফসির স্লট পাওয়ার জন্য ন্যূনতম কতগুলো ম্যাচ খেলতে হবে আইএসএলে। আর ক্লাবগুলোকে সম্মতি জানানোর জন্য তাদেরকে কিন্তু গতকাল পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল ফেডারেশনের তরফ থেকে। তবে গতকাল যেমনটা আপডেট জানা যায়, ফ্র্যাঞ্চাইজিগুলি ফেডারেশনের ওই রকম চিঠির উত্তরে জামশেদপুর এফসি বাদে বাকি সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলির কর্মকর্তারা জানায় তারা সকলেই আইএসএল খেলতে চায়। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য ফেডারেশন কোন সিদ্ধান্ত নিয়েছে সেই নির্দিষ্ট ধারণা না পেলে কোনো ফ্র্যাঞ্চাইজি দল নামাবে না, তেমনটা কিন্তু তারা জানিয়েছে। কারণ তোমরা জানো, গত কয়েকদিন আগে ফেডারেশনের তরফ থেকে যে নতুন রেশিওটা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু স্পষ্টভাবেই উল্লেখ ছিল লিগ পরিচালনার জন্য 30% খরচ বহন করবে কমার্শিয়াল পার্টনার। সেক্ষেত্রে এই সিজনের জন্য যেহেতু এখনও কোনো কমার্শিয়াল পার্টনার চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন, সেই কারণে ওই উক্ত 30%-এর খরচটা কে বহন করবে সেটাই কিন্তু জানতে চেয়েছে আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলি। কারণ তোমরা জানো, ফেডারেশনের হাতে এখন কিন্তু কোনো টাকা নেই লিগ পরিচালনা করার জন্য, যার কারণে ফেডারেশনের পরিকল্পনা রয়েছে এই মৌসুমের নতুন স্পন্সর খুঁজে না পাওয়া গেলে ক্লাবগুলোকেই ওই 30% খরচ বহন করতে হবে। এমনিতেই নতুন রেশিও অনুযায়ী ক্লাবগুলোর উপরে একটা বাড়তি খরচের দায়ভার কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে ফেডারেশনের তরফ থেকে। এর পাশাপাশি আবার যদি কমার্শিয়াল পার্টনারের ওই 30% খরচটাও ক্লাবগুলোকে বহন করতে হয়, তাহলে কিন্তু দল গঠন থেকে শুরু করে একটা দলের আরও যাবতীয় খরচের পাশাপাশি আরও ওই অতিরিক্ত 30% খরচটাও বহন করাটা ক্লাবের পক্ষে সম্ভব নয়। আর তার প্রধান কারণ হচ্ছে এই মৌসুমে যদি নিউট্রাল ভেন্যুতে আইএসএল আয়োজন করা হয় তাহলে ম্যাচ দেখতে যাওয়ার জন্য সমর্থক কিন্তু খুবই কম পাওয়া যাবে, যার ফলে ওই দিক থেকে একটা বড় রেভিনিউ কিন্তু পাবে না ক্লাবগুলি, যার ফলে অবশেষে এই মরশুমে ক্লাবগুলোর লাভের তুলনায় খরচ কিন্তু আরও বেড়ে যাবে। যার জন্য ক্লাবগুলো দাবি করেছে যদি লিগের সমস্ত টাকাটাই তাদেরকেই বহন করতে হয় তাহলে ফেডারেশনের ভূমিকাটা আর কী থাকলো। যে টাকাটা ফেডারেশনের জোগাড় করার দরকার সেই অ্যামাউন্টটা যদি ক্লাবগুলোকেই বহন করতে হয় তাহলে ফেডারেশন কেন বিনা খরচে বিনা ঝামেলায় লিগের ওপর ছড়ি ঘোরাবে। আর এই হিসাব মতনই গতকাল ফেডারেশনের কাছে লং টার্ম প্রজেক্টের জন্য আবারও কিন্তু জানতে চেয়েছে ক্লাবগুলি। সেক্ষেত্রে আপাততভাবে দাঁড়িয়ে নতুন বছর শুরু হলেও ভারতীয় ফুটবলের যে আশার আলো এখনও ফুটে ওঠেনি তা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি আমরা আইএসএল আর দেখতে পাবো না, বা আইএসএল হওয়ার জন্য কোন উপায়টা আপাততভাবে বেঁচে রয়েছে? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, এখন কিন্তু ফেডারেশনের হাতে একটাই অপশান খোলা রয়েছে,
আর সেই অপশানটা হলো গত কয়েকদিন আগে ইপিএলের ধাঁচে যে খসড়াটা প্রকাশ করেছিল ফেডারেশন, তো ওই ধাঁচে যদি ফেডারেশন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নতুন করে টেন্ডার ডাকে এবং ওই টেন্ডারে যদি নতুন কোনো কমার্শিয়াল পার্টনার ইন্টারেস্টেড থেকে ভারতীয় ফুটবলে ইনভেস্টমেন্ট করতে রাজি হয়, তাহলেই কিন্তু আগামীতে আইএসএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের মনে আছে এফএসডিএলও কিন্তু চেয়েছিল ওই রকমই ইপিএল ধাঁচে শেয়ার বন্টনের মাধ্যমে নতুন করে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটাও নিশ্চিত এফএসডিএল ছাড়া আর কোনো সংস্থা তারা ভারতীয় ফুটবলে ইনভেস্টমেন্ট করতে আগ্রহী নয়। সেহেতু ফেডারেশন যদি ওই ইপিএলের ধাঁচে নতুন করে টেন্ডার ডাকে আর এফএসডিএল যদি ভারতীয় ফুটবলের দিকে তাকিয়ে ওই টেন্ডার অ্যাকসেপ্ট করে নেয়, তাহলেই কিন্তু আগামীতে ভারতীয় ফুটবলের বলটা মাঠে গড়ানোর সম্ভাবনা আছে। আর যদি তা না হয়, তাহলে মহান প্রেসিডেন্ট কল্যাণ চৌবের পাশাপাশি ভারতীয় ফুটবলকেও এবার কিন্তু সিন্ধুকে তুলে রাখার সময় এসে গেছে। সেক্ষেত্রে এবার সমস্ত বিষয়টাই কিন্তু নির্ভর করে আছে আমাদের মহান প্রেসিডেন্ট কল্যাণ চৌবের ওপর। তো ভারতীয় ফুটবলের এইরকম চরম অব্যবস্থাপনার জন্য এবার কিন্তু ভারতীয় ফুটবল থেকে একে একে সকলেই বিদায় নিচ্ছে, সেটা তোমরা জানো। তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো আইএসএল মঞ্চের অন্যতম জনপ্রিয় বিদেশি অ্যাদ্রিয়ান লুনার পাশাপাশি আরও একাধিক বিদেশি খেলোয়াড় তারা কিন্তু নিজেদের ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন করে অন্যান্য বিদেশি লিগে চলে যাচ্ছে। ইভেন বিদেশি প্লেয়ারদের পাশাপাশি ভারতীয় ফুটবলের এই অব্যবস্থাপনার কারণে প্রাঞ্জল ব্যানার্জির মতন ভারতীয় রেফারি তারাও কিন্তু নিজেদের বুট এবং উইসেলকে চিরতরে বিদায় জানিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করে তার রেফারিং থেকে অবসর নিয়েছে। আর দ্রুততার সাথে যদি এই অব্যবস্থাপনাকে দূর না করা যায়, তাহলে কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আরও একাধিক বিদেশি খেলোয়াড়দের বাধ্য হয়েই ছেড়ে দিতে হবে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কারণ লিগ চালু না হলে কন্ট্রাক্টেড প্লেয়ারদের স্যালারি দেওয়াটাও কিন্তু পসিবল নয় ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষে। আমাদের ভারতীয় প্লেয়ারদের মানিয়ে বুঝিয়ে যাও বা রাখা যাবে, বিদেশি প্লেয়াররা তারা কিন্তু স্যালারি ছাড়া কোনো মতেই ক্লাবের সাথে যুক্ত থাকতে চাইবে না। কারণ তারা টাকার জন্যই নিজের পরিবার ছেড়ে অন্য দেশে এসে পড়ে থাকে। সেক্ষেত্রে সব মিলিয়ে দ্রুত যদি সমস্যার সমাধান না করা যায়, তাহলে কিন্তু ভারতীয় ফুটবল ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে চলেছে, তা কিন্তু আর বলার কোনো রকম অপেক্ষা রাখে না। তবে তোমরা এবার ভাবতে পারো, তাহলে কি মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কি তাদের বিদেশি প্লেয়ারদের ছেড়ে দিতে পারে? তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি আইএসএলের সবথেকে বড়লোক ক্লাব হচ্ছে মোহনবাগান। সেক্ষেত্রে খুব বেশি হলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই সিজন পর্যন্ত তাদের বিদেশি প্লেয়ারদের স্যালারি বহন করে দেবে। তবে যদি আগামীতে আর আইএসএল নিয়ে কোনোরকম নিশ্চয়তা না পাওয়া যায়, সেক্ষেত্রে তো আর মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষে সম্ভব নয় নিজেদের হাইপেইড স্যালারিযুক্ত বিদেশি প্লেয়ারদের দলে ধরে রাখা। কারণ যেখান থেকে কোনোরকম ইনকামই আসছে না, সেখানে বিনা কারণে ক্ষতি করতে কিন্তু কখনোই চাইবে না ক্লাব মালিকরা। সেক্ষেত্রে যদি লং টার্মের জন্য কোনো সলিউশন খুঁজে লিগ চালু না করা যায়, তাহলে কিন্তু আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোতে জেমি ম্যাকলারেন সহ মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের বাকি সমস্ত বিদেশি প্লেয়ারদেরও বিদায় দিতে বাধ্য হবে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ফেডারেশন এই ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্রুততার সাথে কোন পদক্ষেপ গ্রহণ করে। তো যাই হোক, এফএসডিএলের ফাউন্ডার তথা রিলায়েন্স তারা যে ভারতীয় ফুটবলে আবারও ইনভেস্টমেন্ট করার জন্য আগ্রহী আছে, তার নিদর্শন কিন্তু পাওয়া যাচ্ছে তাদের যুব লিগ দেখে, অর্থাৎ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ দেখে। তো তোমরা জানো গত 15 ডিসেম্বর থেকে চালু হয়েছে এই মৌসুমে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের মহড়া, যেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে শুরু করে আরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি নিজেদের তরুণ দলকে নামিয়েছে। আর এই মৌসুমেও রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার নিজেদের দলকে আরও বেশি স্ট্রং করে তুলেছে, যার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার কিন্তু নিজেদের তরুণ দলের জন্য দুজন সেরা প্লেয়ারকে দলে সই করিয়ে বড় চমক দিয়েছে, যাদের মধ্যে প্রথম প্লেয়ার হচ্ছে 19 বছর বয়সী ভারতীয় লেফট উইং পজিশনের প্লেয়ার নিংথইজাম রেমসন সিং। 19 বছর বয়সী এই মণিপুরি উইঙ্গার এর আগে জামশেদপুর এফসির তরুণ দলের হয়ে খেলেছে এবং গত মৌসুমে জামশেদপুর এফসির জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করার ফলে বাগান কোচ ডেগি কার্ডোজোর নজর কেড়ে এই রেমসন কিন্তু এবার যোগ দিয়েছে মোহনবাগান দলে। আর এই রেমসনের পাশাপাশি আর এক প্রমিসিং প্লেয়ার তথা 18 বছর বয়সী ভারতীয় রাইট উইং পজিশনের প্লেয়ার ওইনাম ডোলান সিংকেও মোহনবাগান ম্যানেজমেন্ট এবার কিন্তু নিজেদের দলে সই করে নিয়েছে। 18 বছর বয়সী এই ওইনাম সেও কিন্তু মণিপুরের প্লেয়ার, যে এর আগে যুক্ত ছিল ক্লাসিক ফুটবল একাডেমির সাথে। গত মরশুমগুলোতে এই ওইনাম সেও কিন্তু তার প্রাক্তন দলের হয়ে দুর্দান্ত কিছু গোল এবং অ্যাসিস্ট করেছে, যার ফলে এই দুই সেরা উইঙ্গারকে দলে চূড়ান্ত করে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের তরুণ স্কোয়াডকে যে আরও বেশ খানিকটা শক্তিশালী করে তুলেছে তা বলাই যায়।
তবে এই নতুন তরুণ প্লেয়ারদের শোয়ের রেসে যে শুধুমাত্র মোহনবাগানই বাজিমাত করেছে তেমনটা নয়। মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারাও কিন্তু পিছিয়ে নেই নিজেদের তরুণ স্কোয়াডকে শক্তিশালী করে তোলার জন্য। নিজেদের তরুণ স্কোয়াডকে শক্তিশালী করে তোলার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারাও কিন্তু দলে সই করে নিয়েছে তরুণ প্রমিসিং ডিফেন্ডার গৌরব শীলকে, যে এর আগে যুক্ত ছিল মোহনবাগান দলের সাথে। সুতরাং এই তরুণ স্কোয়াডকে শক্তিশালী করে তোলার জন্য পড়শি ক্লাবের ঘর ভেঙে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারাও যে একটা বড় বাজিমাত করেছে তা কিন্তু বলাই যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ভারতীয় সিনিয়র ফুটবলের লিগটা অন্ধকারের দিকে রয়েছে, সেহেতু এখন কিন্তু সকল ভারতীয় ক্লাব ফুটবল সমর্থকদের দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য জুনিয়র লিগে জুনিয়র প্লেয়ারদের পারফরমেন্সের ওপরই নজর রাখতে হবে। তো আমরা সকলেই আশা করব দ্রুততার সাথে যেন ভারতীয় ফুটবলের এই অন্ধকার সময়টা কেটে আবারও নতুন আশার আলো জেগে ওঠে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকমের লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।